প্রত্যেকে হেডিং করো। ফিজিক্যাল সায়েন্সের আজকের টপিক গ্যাসের আচরণ। আজকের দ্বিতীয় ক্লাস। ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা গ্যাসের যে তিনটে প্রধান ল, কি কার বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। যারা আগের দিনে ক্লাসে ছিলে না, একবার একটু রেকর্ডিংটা দেখে নিও, তাহলে দেখবে মোটামুটি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, একজনের একটু এটা অন আছে, অডিওটা অন আছে, একটু প্রত্যেকে একটু অডিওটা একটু অফ করে দাও, একটু শুনতে সুবিধা হবে আমার। দেখো, আজকে তাহলে ওই সূত্রগুলোর পর থেকে যে টপিকটা ডিসকাস করা শুরু করবো, নোট ডাউন করে নাও, যে আদর্শ গ্যাসের সমীকরণ। নোট ডাউন করবে, আদর্শ গ্যাসের সমীকরণ। দেখো, আজকের ক্লাসে কিছু কিছু অঙ্ক করাবো যেগুলো পরীক্ষায় আসে, খুব কঠিন কিছু নয়, একদম সহজ সহজ সিম্পলিফিকেশন সূত্রের উপর ভিত্তি করে দেখে নেওয়া যাক। আর আদর্শ গ্যাসের সমীকরণ দেখো, তাহলে আমরা তিনটে কী কী সূত্র পেয়েছি একটু আলোচনা করি। তাহলে প্রথম সূত্র কি পেয়েছি? বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলেছে? বয়েলের সূত্র কার কার মধ্যে? দেখো ভালো করে দেখে নাও। বয়েলের সূত্র হচ্ছে ভলিউমের সঙ্গে বা আয়তনের সঙ্গে কার? চাপের। তাহলে আমরা কি জানি? আয়তন, কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কি হয়? ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। হ্যাঁ কি না? যখন কি, নোট ডাউন করে নাও, যখন টি বলতে টেম্পারেচার ও এন বলতে মোল সংখ্যা বা ভর, কি হয়? স্থির থাকে। এটা আমরা বলেছিলাম। নেক্সট কি সূত্র বলেছিলাম? নেক্সট চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি? চার্লসের সূত্র বলেছে, ভালো করে দেখে নাও, যে ভি ভ্যারিজেস টি, অর্থাৎ বলতে পারি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে কী হয়? সমানুপাতিক হয়। এটা কি চার্লস সূত্র বলেছিলাম। কে স্থির থাকবে? নোট ডাউন করে নাও, যখন পি ও এন স্থির। আগের দিনের ক্লাসটা এক দুবার দেখে নিও, দেখবে কোনো সমস্যা কিন্তু হবে না। আগের ক্লাস না দেখলে কিন্তু এটা বুঝতে অসুবিধা হবে। দেখো, থার্ড কি বলেছিলাম? অ্যাভোগাড্রো সূত্র। থার্ড বলেছিলাম কি? অ্যাভোগাড্রো সূত্র। এই অ্যাভোগাড্রো সূত্র কি? অ্যাভোগাড্রো সূত্রের বিষয় কি? অ্যাভোগাড্রো সূত্রে বলা হয়েছিল যে কোনো গ্যাসের যদি চাপ ও উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সঙ্গে কী হয়? সমানুপাতিক হয়। তাহলে ব্যাকেটে কে স্থির থাকবে? যখন পি ও টি স্থির। হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস ভালো করে ভেবে দেখো, আমি আগের দিন ক্লাসের লাস্টে ছক করে হলেও লিখিয়েছিলাম যে প্রত্যেকটা ফ্যাক্টরি কার সঙ্গে হচ্ছে? ভি বলতে কি ইংলিশে ভলিউম বা আয়তনের সঙ্গে। তাহলে প্রথমেরটা ভলিউমের সঙ্গে প্রেসারের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তারপরটা ভলিউমের সঙ্গে টেম্পারেচার বা টি এর বা উষ্ণতার সমানুপাতিক সম্পর্ক, তারপরে ভলিউমের সঙ্গে এন বা মোল সংখ্যার সমানুপাতিক সম্পর্ক। তাহলে দুটো সমানুপাতিক, একটা ব্যস্তানুপাতিক। হ্যাঁ কি না? তাহলে এই যে তিনটেকে যদি আমি একসঙ্গে মিশিয়ে দিই, তাহলে কি বলতে পারি? যৌগিক ভেদের উপপাদ্য। তোমাদের হয়তো ভুলে গেছো, যৌগিক ভেদ হচ্ছে আমাদের ক্লাস 10-এ ছিল। নোট ডাউন করো, যৌগিক ভেদের উপপাদ্য। এই যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি বলতে পারি? যখন এটা ভলিউম এর সঙ্গে সম্পর্ক, এই ভলিউমটা এর সঙ্গে সম্পর্ক, এই ভলিউমটার এই সঙ্গে সম্পর্ক, তাহলে তিনটে বিভিন্ন সম্পর্ক একত্রে করলে কি হবে? একত্রে করতে বলতে পারি যে ভি ভ্যারিয়াস টি ইন্টু এন ডিভাইড বাই পি। হ্যাঁ কি না? তাহলে দেখো, ভি ভ্যারিয়াস টি, ভি ভ্যারিয়াস এন, ভি ভ্যারিয়াস 1/p, এটাকে বলতে পারি ভি ভ্যারিয়াস টি এন বাই পি। হ্যাঁ কি না? তাহলে যখন কি, যখন সবগুলোই পরিবর্তনশীল, যখন টি এন পি পরিবর্তনশীল। আগেরগুলো কি ছিল? আগেরগুলো ছিল স্থির, এইটা কি? এটা হচ্ছে পরিবর্তনশীল। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো সমস্যা আশা করি হওয়ার কথা নয়। এরপরে আমরা কি জানি? একটা সমানুপাতিক চিহ্নটাকে তুলে যদি সমান চিহ্ন করতে চাই, তাহলে একটা ধ্রুবক গুণ করা প্রয়োজন। তাহলে ভি প্রপোর্শনাল টু কে ইন্টু টি ইন্টু এন বাই পি। কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি না? এই ধ্রুবকটা হচ্ছে গুণ করলে আমরা কি করি? এটা ভেদ থেকে একটা কিসে প্রয়োগ চলে আসছি? আমরা সমীকরণে চলে আসছি। এবার দেখা যায়, তাহলে কেটা কি? কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এবার দেখা যায় পরবর্তী ক্ষেত্রে যে এই কের মানটাকে প্রকাশ করা হয় কী দিয়ে? আর দিয়ে। তাহলে ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু টি ইন্টু এন বাই পি। ওকে, যে আরটায় কী বলি আমরা? আরটাকে বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে একটু ভালো করে যদি আমি এটাকে সম্পর্কে এগিয়ে নিয়ে যাই, তাহলে কী করতে পারি? যে পি ভি ইজ ইকাল টু আর ইন্টু টি ইন্টু এন। তাহলে এটাকে গুছিয়ে ফিরিয়ে লিখলে কি লিখতে পারি?
যে পিভি ইকুয়াল টু এনআরটি। এই ফর্মুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা ক্লাস 10 থেকে কিন্তু এই ফর্মুলা সম্পর্কে একটু হলেও শুনেছি। তাহলে পিভি ইজ ইকাল টু এনআরটি, এটাই কি বলা হয়, এটা হচ্ছে লিখে রাখো এন মোল আদর্শ গ্যাসের, এন মোল আদর্শ গ্যাসের এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পি মানে কি প্রেসার, ভি মানে কি ভলিউম বা আয়তন, এন মানে কি মোল সংখ্যা, আর মানে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি মানে কি উষ্ণতা। তাহলে নোট ডাউন করে নাও, আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ফর্মুলা, এই পিভি ইকুয়াল টু এনআরটি, এটা দিয়ে কিন্তু অঙ্কও যেমন আসে, এর কিন্তু ব্যবহারিক প্রয়োগও খুব গুরুত্বপূর্ণ হয়েছে। তাহলে দেখো প্রথম থেকে আরেকবার বলে দিই, যারা পরবর্তীতে জয়েন করছো একটু ভালো করে দেখে নাও। দেখো আমরা আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। বয়েলের সূত্র ভি এর সঙ্গে পি এর ব্যস্তনিক সম্পর্ক লিখলাম। চার্লসের সূত্র ভি বলতে আয়তনের সঙ্গে টেম্পারেচার বা উষ্ণতার সরল সম্পর্ক, আর একটা অ্যাভোগাড্রো সূত্র ভি এর সঙ্গে এন এর কি সরল সম্পর্ক। তাহলে যদি যৌগিকগতিক উপপাদ্য অনুযায়ী আমি করতে চাই, তাহলে বলতে পারি যে প্রত্যেকটাকে মিশিয়ে দেওয়া যায়, যে ভি ভ্যারিয়েস টি ইন্টু এন বাই পি। কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে, না জিজ্ঞাসা করলে কিন্তু বুঝতে পারবে না। এবার যখনই কোনো, আগের দিনই বলেছিলাম যে এটা ভেদ, এটা কিন্তু সমীকরণ বা সমান নয়। এই ভেদ থেকে যদি আমি সমান করতে হয় কি করা উচিত, একটা ধ্রুবক গুণ করা উচিত। এখানে ধ্রুবক হিসাবে আমি কে গুণ করলাম, হ্যাঁ কি না, ধ্রুবক হিসাবে কে গুণ করলাম। পরবর্তী ক্ষেত্রে এই কের মানটা যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করি, তখন দেখা যায় যে কের মানটা আমরা আর দিয়ে প্রকাশ করছি, যে আর মানে কি, আর মানে হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে ভি ইজ ইকাল টু আর ইন্টু টি ইন্টু এন বাই পি। তাহলে এই পিটা এখানে কোনাকুনি গুণ হয় আমরা জানি, হ্যাঁ কি না? তাহলে পিভি ইকুয়াল টু আর টি এন, তাহলে বলতে পারি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এই পিভি এনআরটি এটাকে বক্স করে রাখো, বলো যে এটি হলো কি, এটি হলো এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, যেখানে আর কি, আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। অসুবিধা নেই কিছু, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এরপর একটা জিনিস আমাদের জেনে নেওয়া দরকার, যে বিভিন্ন এককের রেসপেক্টে আর এর কীরকম মান হয়। এখানে কিন্তু আমাদের চার প্রকার একক মনে রাখতে হবে। চার প্রকার এককে আর এর মান কত হয়, এটা কিন্তু আমাদের খুব পরীক্ষা ইম্পর্টেন্ট বা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, বা ডাইরেক্ট কোশ্চেনও আসতে পারে। হয়েছে, নেক্সট হেডিং করো বিভিন্ন এককে আর এর মান। নোট ডাউন করো বিভিন্ন এককে আর এর মান। দেখো আজকে মঙ্গলবার, পরশুদিন কিন্তু পরীক্ষা নেব, সিলেবাস কিন্তু বলে দেওয়া হয়েছে। আমি তোমাদের গ্রুপে একটা টেন্সের প্র্যাকটিস সেট দিয়েছি, যত তাড়াতাড়ি তোমরা সেই প্র্যাকটিস সেট আমাকে সলভ করে দেবে, আমি তোমাদেরকে অ্যান্সার শিট পাঠাবো, তাহলে নিজেরা বুঝতে পারবে যে কীরকম কোশ্চেন আসে টেন্স থেকে। বুঝতে পারলে? একটু তোমরা সিরিয়াসলি ব্যাপারটাকে নাও, কেন আর বেশি দিন বাকি নেই, দেখতে দেখতে কিন্তু এই টাইমগুলো কেটে যাবে। ওকে চলো, আর 3 মাস বাকি, বেশি বাকিও নেই, পাক্কা 3 মাস বাকি। এতগুলো সাবজেক্ট, এতগুলো টপিক পড়তে হবে আমাদের। ওকে চলো, বিভিন্ন এককে আর এর মান। চলো, আর এর প্রথম মান উইথ একক, ফার্স্ট নোট ডাউন করো। আর এর এই যে মান বলবো, এটা হচ্ছে এসআই এককে। এসআই এককে মান কি, নোট ডাউন করো 8.314, ভালো করে শুনবে, 8.314 জুল মোল ইনভার্স মানে যেটাকে মোল টু দি পাওয়ার -1 বলি, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এটা কোন এককে, এটা হচ্ছে এসআই এককে। এই মানটা আর এই এককটার কিন্তু বহুল ব্যবহার আছে। তাহলে কোশ্চেন কেমন আসতে পারে, ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে এসআই এককে আর এর একক কি, তখন এই আনসারটা। যদি বলা হয় এসআই এককে আর বা সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কি, তখন এইটা। হ্যাঁ কি না? এই মানটা আমরা অনেক ক্ষেত্রে জানি না কোনটা, এর পরবর্তী ক্ষেত্রেগুলো। যেমন যদি এটাকে সিজিএসে বলা হয়, তাহলে কী হবে, 8.314 ইন্টু 10⁻7 ইন্টু 10⁻7 আর্গ, 10⁻7 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিজিএস
এটা হচ্ছে সিজিএস। আর সিজিএস একক কি? আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। মান কত? মানটা সেম, জুল থেকে আর্গে কনভার্ট করতে গেলে 10⁻7 গুণ করতে হয়, 10⁻7 গুণ করেছি, ফ্রেশ করে খাতায় নোট ডাউন করো। ওকে, নেক্সট মান কিন্তু অনেকেই জানো না। দেখো 1.987 ক্যালোরি, সেটাকে CAL বলি, ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, প্রত্যেকটা এককের ক্লাসে আমরা মোল ইনভার্স কেলভিন ইনভার্স থাকতে লক্ষ্য করব। সামনে জুল আর ক্যালোরি এগুলো পরিবর্তন হবে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো, আর লাস্ট আরেকটা লিখে নাও, আর এর মান লেখো, আর ইজ ইকুয়াল টু, খুব গুরুত্বপূর্ণ, 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। দেখো একইভাবে লিটার অ্যাটমসফিয়ারটা পরিবর্তন হলো, আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স একই রকম আছে। তাহলে এই আরের 4টে মান উইথ একক কিন্তু আমাদের এই কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকে নোট ডাউন করেছো? একটু যে ক্লাসগুলো আমি যখনই নিচ্ছি, ক্লাস শেষ হলেই একবার করে পড়ে রাখো, দেখবে এতটাও কঠিন নয় এগুলো। আচ্ছা, লিখেছো প্রত্যেকে? বলো বলো। কিছু না, বলবে যে নিচের কোনটি আর এর সঠিক মান দিয়ে, ধরো এই ক্যালোরি মোল ইনভার্স দিয়ে দিল, ভ্যালুগুলো হয়তো মানে ভ্যারি করছে। ওকে, যখন আমি কোশ্চেন করব ভালো করে, তোমাদের কাজ শুধু মুখস্থ করা, আমি যখন মক টেস্ট নেব তখন কোশ্চেনের টাইপটা বোঝাবো যে কীরকম টাইপের কোশ্চেন আসে। ওকে, বা এরকম বলবে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স এককে আর এর মান কত, বুঝতে পারলে? বা এরকম বলবে নিচের কোন এককটি আর এর সঠিক একক, তো দেখতে হবে তোমাকে এই 4টে একক আছে কি না। কথাটা বুঝতে পারলে? এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে থাকবে। ইয়েস অর নো? হয়েছে না হয়নি? তাহলে এই হলো বিভিন্ন এককে আর এর মান। কোনো এগুলো মানে কোনো ডাউট থাকলে বা কোনো থাকলে বলবে আমাকে। আচ্ছা, এটা আমি ভুল লিখেছি, কেউ আমাকে ধরিয়ে দিলে না। বিভিন্ন একে আর এর মান, পরীক্ষা কেন লিখেছি এটা ভুল, লিখে না বিভিন্ন এককে আর এর মান। ওকে, চলো, এই 4টে মান যেন প্রত্যেকের মুখস্থ থাকে উইথ একক, তার মধ্যে SI আর CGS, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়েছে না হয়নি? লিখেছো প্রত্যেকে? চলো, হয়েছে, তাহলে পেজলটাও প্রত্যেকে রেসপন্স করো। হয়েছে তো? চলো, নেক্সট হেডিং করো যে বোলজম্যান ধ্রুবক, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট হেডিং করো যে বোলজম্যান ধ্রুবক, নোট ডাউন করবে। নেক্সট হেডিং করো বোলজম্যান ধ্রুবক, বয়কার ল খণ্ডেক্তর, ঠিক আছে? খণ্ডেক দন্তেস্ব হয়সন্ত ময়জফলা আকার দন্তের ন, বোলজম্যান ধ্রুবক। অ্যাকচুয়ালি ইংলিশ স্পেলিংটা বরঞ্চ বেশি ইজি, BOLTZMANN, বোলজম্যান কনস্ট্যান্ট বা বোলজম্যান ধ্রুবক কি? দেখো, দেখে নাম শুনে কঠিন মনে হচ্ছে, কিন্তু আপাতদৃষ্টিতে কোনো কঠিন নয়। আগের দিন আমি অ্যাভোগাড্রো সূত্র বলেছিলাম, অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রো প্রকল্পের পরে অ্যাভোগাড্রো সংখ্যা বলেছিলাম, হ্যাঁ কি না? এই অ্যাভোগাড্রো সংখ্যা, ভালো করে শোনো, এই অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা আমরা জানতাম যে অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি? NA দ্বারা প্রকাশ করি অ্যাভোগাড্রো সংখ্যা। n এর মান কত? কে বলবে? n এর মান কত আগের দিন লিখেছিলাম? তাহলে 6.022 বা 23, যাই বলতে পারো, 6.022 × 10⁻23, হ্যাঁ কি না? এটা কি? এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা বা n এর মান। এবার বোলজম্যান কনস্ট্যান্ট বলতে কি বুঝি আমরা? বোলজম্যান কনস্ট্যান্ট মানে, ভালো করে লিখে রাখো, যে সার্বজনীন গ্যাস ধ্রুবককে সার্বজনীন গ্যাস ধ্রুবক মানে কি? একে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করলে, অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি? NA দ্বারা ভাগ করলে যে ধ্রুবক পাওয়া সম্ভব বা যে ধ্রুবক পাওয়া যায় তাকেই কি বলে? তাকেই বলি বোলজম্যান ধ্রুবক, মনে থাকবে। তাহলে এর এক কথায় বলতেই পারি যে ভাগ করা মানে কি? অনুপাত তৈরি করা। তাহলে বলা যায় বোলজম্যান ধ্রুবক, লিখে নাও, বোলজম্যান ধ্রুবক যাকে আমরা কে হিসাবে প্রকাশ করি, স্মল কে দ্বারা। ভালো করে স্মল কে মানে কি? বোলজম্যান ধ্রুবক। বলতে পারি
কাকে কে ভাগ করছি, আর কে ভাগ করছি এন এ দিয়ে, তাহলে কে ইজ ইকুয়াল টু আর বাই এন এ। তাহলে তুমি এক কথা লিখে রাখতেই পারো যে সার্বজনীন গ্যাস ধ্রুবক ও অ্যাভোগাড্রো সংখ্যার অনুপাতকেই বলা হয় বোলজম্যান ধ্রুবক। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কে ইজ ইকুয়াল টু আর বাই এন এ। তাহলে বাই মানে কি ফ্র্যাকশান বা কোনো কিছু অনুপাত বোঝাই আমরা। তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবক ও অ্যাভোগাড্রো সংখ্যার অনুপাতকেই বলা হয় কি বোলজম্যান ধ্রুবক। হ্যাঁ কি না? এর মান কিন্তু গুরুত্বপূর্ণ। সিজিএস আর এসআই এককে দুটো মান আমাদের মনে রাখতে হবে। মান বলে লিখে নাও, মান লিখে নাও, ফার্স্ট নোট ডাউন করবে সিজিএসএ। সিজিএসএ ওকে মান ও একক আমাদের মনে রাখতে হবে। সিজিএসএ ওকে এর মান হচ্ছে 1.38 ইন্টু 10⁻⁻16 আর্গ পার কেলভিন। আর্গ পার কেলভিন, কেলভিনকে আমরা ক্যাপিটাল কে দ্বারা প্রকাশ করি। হ্যাঁ কি না? অসুবিধা নেই, চলো। এরপরে এসআই। এসআই এককের মান কি, মানে এসআই এতে মান কি লিখে নাও 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। ওকে, এই দুটো মান কিন্তু আমাদের মনে রাখা দরকার। তাহলে দেখো আজকের ক্লাসেই আমি টোটাল 6টা মান মনে রাখতে বললাম, যার মধ্যে 4টে মান কার, 4টে মান হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবকের 4টে মান, আর দুটো মান কার, দুটো মান হচ্ছে কে বা বোলজম্যান ধ্রুবকের। বলো বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এই হলো মোটামুটি যে টপিকগুলো আমার বলার বাকি ছিল, এটা হলো টোটাল টপিক। তাহলে এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় কী কী? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো প্রকল্প, তারপরে হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, আর এর মান, বোলজম্যান ধ্রুবক। এই হলে কিন্তু টোটাল চ্যাপ্টার কমপ্লিট। বুঝতে পারলে? তাহলে পরীক্ষায় কোশ্চেনের জন্য কী গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কোশ্চেন কেমন আসে? পরীক্ষায় কোশ্চেন এখান থেকে তো বিভিন্ন আসতেই পারে, তার থেকে যেটা গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে অঙ্ক। অঙ্ক করানোর আগে, আমি এক্ষুনি অঙ্ক স্টার্ট করবো, অঙ্ক করানোর আগে কিছু ফর্মুলা একটু লিখিয়ে নিই। ফর্মুলা বলতে ফর্মুলা আগের দিনেই বলেছিলাম, জাস্ট ওর সঙ্গে একটু অ্যাড করে নিই। যেমন লিখে নাও গ্যাসীয় সূত্রাবলী, লিখে নাও, নেক্সট পয়েন্ট করো গ্যাসীয় সূত্রাবলী। আমি সব সূত্রাবলী বলা হয়েছে, আবার আমি জাস্ট নোট ডাউন করে নিচ্ছি যাতে তোমাদের অঙ্কর আগে মনে থেকে যায়। গ্যাসীয় সূত্রাবলী, গ্যাসীয় সূত্রাবলীর প্রথম ফর্মুলা 1 নম্বর দিয়ে নোট ডাউন করবে যে P1V1 ইকুয়াল টু P2V2। ওকে, এটা কার, এটা কী থেকে পাচ্ছি আমরা, এটা কোন সূত্র থেকে পাচ্ছি? P1V1 ইকুয়াল টু P2V2। বলো, আগের দিন লিখিয়েছিলাম আমি। এটা কোন সূত্র দেখে হলো, পেজ উল্টে হলেও বলো, বলো বলো। P1V1 ইকুয়াল টু P2V2, এটা কিসের ফর্মুলা? বয়েলের সূত্র, একদমই তাই, ভেরি গুড, নোট ডাউন করে নাও। বয়েলের সূত্র, দেখো পেজ উল্টে দেখো, বয়েলের সূত্রের জায়গায় কিন্তু লিখিয়েছিলাম। দেখো অনলাইনে ক্লাস নিয়ে আমি জানি না কে আগেও খাতা খোলে, কেউ খোলে কি না, নিজেদের ডিসিশন কিন্তু নিজেরা নেবে। প্রত্যেকে ম্যাচিওর্ড, এই নয় যে কেউ বাচ্চাটাকে হাতে ধরে শেখানো হবে, এটা নয় কিন্তু। এনাফ প্রত্যেকে তোমরা ম্যাচিওর্ড, তো নিজের রেসপন্সিবিলিটি নিজে, যে ফ্রেশ করে লেখা, না বুঝতে পারলে জিজ্ঞাসা করা, পড়াশোনার প্রতি সিরিয়াস হওয়া, এটা তোমাদের নিজের দায়িত্ব। ওকে, তাহলে এটা P1V1 ইকুয়াল টু P2V2, এটা বয়েলের সূত্র। চার্লসের সূত্র কী বলেছে বলো? এই টাইপের কোন সূত্র চার্লস বলেছে? চার্লস বলেছে, নোট ডাউন করে নাও, V1/V2 ইজ ইকুয়াল টু কী হয়? T1/T2। এটা কার সূত্র? এটা হচ্ছে চার্লসের সূত্র, এটা চার্লসের সূত্র। হ্যাঁ কি না? আর একটা সূত্র যেটা আমি আগের দিন বলিনি, তাই তোমাদের জিজ্ঞাসা করবো না, কিন্তু ব্যাপারটা ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও। P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। কেউ বলতে পারবে এটা কোন সূত্র? যদি আমি আগের দিন বলিনি, না বলতে পারাটা অপরাধ নয়। এটা লিখে নাও, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। ওকে, প্রত্যেকে রিকোয়েস্ট করছি, এই পরীক্ষা কিন্তু তোমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট পরীক্ষা। যেভাবে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট জবের যে অবস্থা না, এটাকে টার্গেট করো, পেয়ে গেলে নিশ্চিত যে হ্যাঁ চলো একটা সরকারি জব পাবে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু লাইফ সেটেল এই জবের যা প্রোফাইল। যারা জিএনএম এএনএম করছো, এনএম থেকে জিএনএমের জন্য পরীক্ষা দাও, অনেকে এএমের জন্য, এটা কিন্তু একটা সারা জীবন, এমনকি প্রত্যেক জব 60 বছর পর্যন্ত, এই জব একমাত্র 64 বছর পর্যন্ত।
তো তোমরা একটু সিরিয়াসলি যদি ব্যাপারটাকে নাও, নিজের লাইফকে যদি সিরিয়াসলি নাও, তাহলে কিন্তু এই জবের বা এই পড়াশোনার উপরে কিন্তু একটা ফোকাস রাখো। কারণ আর দেখতে গেলে পুরোপুরিভাবে 3 মাস বাকি। মার্চ, এপ্রিল, মে, ফেব্রুয়ারি শেষ হতে চললো, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে, 3 মাস বাকি। ভালো করে পড়তে থাকো। মার্চ মাসের ফার্স্ট উইকে প্রত্যেকে প্র্যাকটিস সেটটা কিনবে, আমি যেটা গ্রুপে আরেকবার দিয়ে দেবো। একটু কেয়ারফুলি পড়াশোনা করো। এই সুযোগ পরের বছর তো নাও আসতে পারে। দেখো পরের বছর পরীক্ষার গেট আপ অন্য চেঞ্জ করে দিয়েছে, অন্য সিলেবাস অ্যাড করেছে, কী হবে কেউ জানতে পারে না। এবছর সিলেবাস মোটামুটি এখনও পর্যন্ত আয়ত্তে আনার মতো আছে। আগের বারের সিলেবাসটা একটু সহজ ছিল, এবারে আরও বাড়িয়েছে। পরের বার যদি আবার বাড়িয়ে দেয়, 200 নম্বরে চলে যায়, তখন 2 দিনের পরীক্ষা হবে, চাপের ব্যাপার হয়ে যাবে। বুঝতে পারলে? এবছর টার্গেট করো, পেয়ে গেলে গভর্নমেন্ট জব পাকা, এটা মনে করে করো। যারা অনেকেই তোমাদের মধ্যে আছো বিবাহিতা, অনেকে কলেজ গোয়িং স্টুডেন্ট আছো, তো নিজেদের ফিউচার ভাবার জন্য কিন্তু এই পরীক্ষাটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ পশ্চিমবঙ্গে মেয়েদের ক্ষেত্রে নার্সিং রিক্রুটমেন্ট সব থেকে ভালোভাবে হয়, এটা কোনো অস্বীকারের ব্যাপার না, সব থেকে ভালোভাবে হয়। নিজেদের গভর্নমেন্ট এমপ্লয়ি তৈরি করতে চাইলে এই 11ই জুনের ওপর ফোকাস করো, ঠিক আছে? এক্ষেত্রে যদি আমাদের কলেজের কোনো এক্সাম খারাপও হয়, বা অন্য কোনো এক্সাম যদি কোনো সমস্যাও হয়, বা অন্য কোনো প্রবলেমও হয়, সেটাকে মেনে নেওয়া উচিত। একটা সেমিস্টার হয়তো পরীক্ষায় খারাপ হলো, তো অসুবিধা কিছু নেই। কেন অনেক কলেজেই আমি শুনলাম যে অনলাইন বন্ধ করে অফলাইনে সেমিস্টার আরম্ভ হয়ে গেছে, তো তাদের একটু সমস্যা হতে পারে যারা অটোনোমাস কলেজগুলোতে পড়ো, কিন্তু এটার উপরে একটু ফোকাস রেখো। বুঝতে পারলে? চলো তাহলে বয়েলের সূত্র বললাম, চার্লস সূত্র বললাম, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এবার আজকে যে ফর্মুলা বললাম লিখে নাও, 4 নম্বর, PV = nRT। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। ওকে, মনে থাকবে? এই হলো আমার টোটাল 4টে ফর্মুলা, আমি একসঙ্গে লিখে নিলাম, তোমরা ভালো করে দেখে নাও। এর ওপর ভিত্তি করে কিন্তু আজকে প্রবলেমগুলো করাবো। কীরকম প্রবলেম আসে দেখো, কীরকম প্রবলেম আসে বা কীভাবে কী কোশ্চেন কীভাবে আসে একটু ভালো করে দেখে নাও। হচ্ছে ফার্স্ট প্রবলেম, দেখো নিউমেরিক্যাল প্রবলেম ভয় পাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। প্রথম ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সের আমি ম্যাথ স্টার্ট করছি, ভয় পাওয়ার ব্যাপার নেই। অনেকে ম্যাথেই ভয় পাও, তখন আমার মনে করতে পারো আবার সায়েন্সের ম্যাথ, ভয় পাওয়ার কিছু নেই, একদম জাস্ট গুণ ভাগের মতো। দেখে নাও আজকের প্রথম প্রবলেম। আজকে 3 থেকে 4টে প্রবলেম করাবো। এই চ্যাপ্টারটা পরের দিন মকে রাখবো, পরের সপ্তাহের মকে। দেখো কি বলেছে। কোনো তাপমাত্রায়, নোট ডাউন করো, কোনো তাপমাত্রায় 800 মিলিমিটার পারস্তম্ভ চাপে 800 মিলিমিটার পারস্তম্ভ চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 80 সেমিকিউব। ওকে, ওই একই তাপমাত্রায় কোন চাপে ওই গ্যাসের আয়তন 100 সেমিকিউব হবে। ওকে, কোশ্চেনটা প্রত্যেকে নোট ডাউন করেছো? দেখো এই টাইপের প্রবলেম কীভাবে সলভ করা উচিত বা সলভ করতে হয়, কোশ্চেনটা ভালো করে প্রত্যেকে নোট ডাউন করো, বুঝে নাও। কোনো তাপমাত্রায় 800 মিলিমিটার পারস্তম্ভ চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 80 সেমিকিউব। ওই একই তাপমাত্রায় কোন চাপে ওই গ্যাসের আয়তন 100 সেমিকিউব হবে। দেখো ভালো করে একটা জিনিস দেখে নাও, এখানে কোনটা স্থির আছে। এখানে আমরা কি কি ফ্যাক্টর জানি? টি জানি, ভি জানি, পি জানি, হ্যাঁ কি না? টি মানে তাপমাত্রা, ভি মানে ভলিউম, পি মানে প্রেসার, উষ্ণতা বা তাপমাত্রা, আয়তন আর প্রেসার। অঙ্কটা পড়ে বলো এর মধ্যে কোনটা স্থিরের কথা এখানে বলা হয়েছে। এখানে কোনটা স্থির আছে? এখানে দেখো কোনো তাপমাত্রায় আবার একই তাপমাত্রায়, তাহলে এখানে তাপমাত্রা স্থির। এবার আমাকে তোমরা ফর্মুলা উল্টে হলেও বলো কোন ফর্মুলাতে, এই যে এতগুলো সূত্র বলেছি, কোন সূত্রে তাপমাত্রা স্থির থাকে।
কার সূত্রে তাপমাত্রা স্থির থাকে? বয়েল, চার্লস না অ্যাভোগাড্রো, কোনটার? দেখে হলেও বলো তাপমাত্রা স্থির কোন ফর্মুলায়? বলো বলো, দেখে হলেও বলো। বলো বলো, কেউ একজন বলবে। বয়েলের সূত্র, একদমই তাই। মানে বয়েলের সূত্র প্রথমে বলাই আছে যে স্থির উষ্ণতায়। তাহলে তাপমাত্রা স্থির মানে এটা কনফার্ম কোন সূত্র হবে? এটা কনফার্ম বয়েলের সূত্র হবে। হ্যাঁ কি না? এটা কনফার্ম বয়েলের সূত্র আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবার কি বলা যায়? বয়েলের সূত্র কি বলেছে? এক্ষুনি আমি লেখালাম বয়েলের সূত্র প্রথমেরটা। কি সিদ্ধান্ত কি? P1 V1। ব্যাস, সুন্দর। এটা আমি অ্যাপ্লাই করব, এটা আমরা অ্যাপ্লাই করব। এবার অঙ্কটা পড়ে দেখো কি বলেছে। দুটো অবস্থা, একটা প্রথম অবস্থা, একটা দ্বিতীয় অবস্থা, দুটো অবস্থা। হ্যাঁ কি না? প্রথম অবস্থায় কি বলেছে? প্রথম অবস্থায় 800 মিলিমিটার পারস্তম্ভ চাপে। তাহলে চাপের মান কত? 800 মিলিমিটার। হ্যাঁ কি না? তাহলে চাপ 800 মিলিমিটার। তাহলে প্রথম চাপটাকে আমরা কি বলি? P1 বলি। P1 800 মিলিমিটার, কোনো অসুবিধা নেই। তখন আয়তন কত? আয়তন হচ্ছে 80 সেন্টিমিটার কিউব। তাহলে প্রথম অবস্থায় আয়তনটাকে আমরা V1 বলবো। V1 80 সেন্টিমিটার কিউব। এটা বোঝা গেল কি না? প্রথম লাইনে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম অবস্থা P1 V1, দ্বিতীয় লাইনে যেটা চাইবে সেটা হচ্ছে P2 V2 দিকটায়। তাহলে পরবর্তী ক্ষেত্রে কোন চাপে? তাহলে কোন চাপ বলতে আমাকে P2 জানতে চেয়েছে। P2 = কোশ্চেন মার্ক। হ্যাঁ কি না? আয়তন 100 সেন্টিমিটার কিউব। তাহলে বলতে পারি V2 = 100 সেন্টিমিটার কিউব। আগে এইটা বোঝা গেল কিনা লেখাটা? P1 V1 P2 V2। আচ্ছা, প্রিয়াঙ্কার অ্যান্সার আমি পেলাম। আচ্ছা, P1 V1 P2 V2, এইটা বুঝতে না পারলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করো। দেখো বারবার প্রত্যেকে বলছি, যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করবে। প্রথম মানে কি? ফার্স্ট লাইন। দ্বিতীয় মানে কি? সেকেন্ড লাইন। ঠিক আছে, চলো তাহলে এই সমীকরণে আমি P1 এর মান বসাতে পারি। P1 এর মান কত? 800। V1 এর মান কত? 80। P2 মান কত? বের করতে হবে। V2 এর মান কত? 100। হ্যাঁ কি না? তাহলে P2 এর মান আমার কত হবে? P2 = 800 × 80 / 100। যদি এটাও তোমার সমস্যা হয় কীভাবে করছি এটা, এই 100টা গুণাকারে আছে, এটা নিচে নেমে চলে আসবে। তাহলে 800 × 80/100, দুটো শূন্য কেটে গেল। 8 × 8 = 64, একটা শূন্য, 640। হ্যাঁ কি না? তাহলে এটা কি বের করতে বলেছে আমাকে? চাপ বের করতে বলেছে। তাহলে চাপের একক কি এখানে? মিলিমিটার পারস্তম্ভ। তাহলে এখানে কি একক হবে? মিলিমিটার পারস্তম্ভ চাপ। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো। কে বুঝতে পারলেন রেসপন্স করো একটু, কারণ আমার পক্ষে তো বোঝা সম্ভব নয়। তোমরা কে বুঝতে পেরেছো কি পারোনি? বোঝা গেছে? ইয়েস অর নো রেসপন্স করবে। হ্যাঁ স্যার। প্রত্যেকে বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। চলো, এই ব্যাপার। এই হচ্ছে অঙ্ক এরকম আসে। একদম সহজ অঙ্ক। অঙ্কটা দেখে শুধু বুঝে নিতে হবে আমাকে কোনটার কথা বলা হয়েছে। হ্যাঁ কি না? চলো চলো দেখো নেক্সট অঙ্ক, দেখো পারা যায় কি না। চলো, অবশ্যই পারবে, না পারার কিছু ব্যাপার নেই। দেখে নাও পরবর্তী প্রবলেম, কয়েকটা প্রবলেম করাবো নিউমেরিক্যাল এই চ্যাপ্টারের ওপর। দেখে নাও কি বলেছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ভালো করে দেখে নাও, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন 500 সেন্টিমিটার কিউব স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসটির আয়তন দ্বিগুণ হবে। এই হচ্ছে পরবর্তী প্রবলেম। ভালো করে দেখো, এই হচ্ছে পরবর্তী প্রবলেম। দেখো আর আগে পড়ে শোনাচ্ছি। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সেন্টিমিটার কিউব স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে কোশ্চেনের লাইনটা পড়ে শোনাও তোমরা,
যে এখানে কি স্থিরের কথা বলেছে, কি স্থির, কোনটা স্থির, চাপ। চাপ স্থির। তাহলে চাপ যদি স্থির হয় তাহলে কোন সূত্র, স্থির চাপ বলতে কোন সূত্র দেখে না, কার সূত্র বলো, চার্লসের সূত্র, একদমই তাই। তাহলে চার্লসের সূত্র বলতে স্থির চাপ বলাই হয়েছে। চার্লসের সূত্রে কি ফর্মুলা, আমি একটু আগে লিখলাম, v1/v2 = T1/T2, হ্যাঁ কি না, আশা করি সমস্যা নেই। এরপর চলো, এরপর দেখো, তাহলে প্রথম লাইনটা কি বলি আমরা, প্রথম লাইনটা মানে T1v1 বলবে, আর দ্বিতীয় লাইন মানে কি T2v2 কথা বলবে। তাহলে প্রথম লাইনে কি বলেছে, টি মানে কি, আগে বলো টি মানে কি, টি মানে টেম্পারেচার। প্রথম লাইনে উষ্ণতা কত বলেছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে লিখে নাও 27 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ কি না। তবে হ্যাঁ, একটা জিনিস আমার এখানে মনে রাখার দরকার, আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো কাজ করব না, আমরা কিসে কনভার্ট করতে হবে, আমাদের কনভার্ট করতে হবে কেলভিনে। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে কনভার্ট করতে হলে কী করতে হয়, কে বলবে, তাহলে লিখে রাখো ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে, একদম লিখে রাখো, পাতি ভাষা লিখে রাখো, ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করলে তা কেলভিন এককে পরিণত হয়, একদম লিখে রাখো, তা কেলভিন এককে পরিণত হয়, এককে পরিণত। আগের দিনে ক্লাসে বলেছিলাম যে ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট আর কেলভিন তিনটে গুরুত্বপূর্ণ, তার মধ্যে কেলভিন এককে পরিণত করার জন্য কি লাগে, যে 273 যোগ করা প্রয়োজন। তাহলে 27-এর সঙ্গে 273 যোগ করলে কত হয়, কত হবে, লিখে রাখো 27 + 273 = 300 কেলভিন, হ্যাঁ কি না। তাহলে T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 300 কেলভিন। প্রথমে ভলিউম কত ছিল, ভলিউম ছিল 500 সেমি কিউব, হ্যাঁ কি না। তাহলে T1 এটা V1, এবার T2 কত, T2 আমাকে বের করতে বলেছে কোন উষ্ণতায়, হ্যাঁ কি না, জিজ্ঞাসা চিহ্ন। এবার কি বলেছে, গ্যাসটির আয়তন দ্বিগুণ হবে। এখন গ্যাসটির আয়তন কত, এখন গ্যাসটির আয়তন হচ্ছে 500, তাহলে দ্বিগুণ হয়ে গেলে কত হবে বলো কেউ একজন, দ্বিগুণ হয়ে গেলে কত হবে, 1000 হবে কি হবে না, প্রত্যেকে রেসপন্স করো, হবে তো। তাহলে প্রথমে উষ্ণতা হচ্ছে 300 কেলভিন, তখন আয়তন কত, তখন আয়তন হচ্ছে 500। পরের ক্ষেত্রে কত উষ্ণতা হলে আয়তন হবে 1000, ব্যাস ফর্মুলা বসাও, V1-এর জায়গায় বসাও 500, V2-র জায়গায় বসাও 1000, T1-এর জায়গায় বসাও 300, T2-র জায়গায় T2 বসিয়ে রাখো, হ্যাঁ কি না। প্রিয়াঙ্কা, তোমার দুরকম অ্যান্সার পেলাম, দেখা যাক। দেখো এই ব্যাপার, তাহলে T2-র মান কত হবে, দেখো এইগুলো স্টুডেন্টরা কিন্তু ভুল করে ফেলে, T2টা ওপরে যাবে, কোনাকুনি গুণ হয় আমরা জানি তো, T2টা ওপরে যায়, তাহলে T2 = 1000টা এর সঙ্গে ওপরে যাবে, তাহলে 300 × 1000 / 500, হ্যাঁ কি না। ভালো করে দেখো, 300 × 1000/500, তাহলে 0 0 0 0 কাটলো, 5 × 2 = 10, তাহলে 300 × 2 = 600। তাহলে T2-র মান কত বেরোলো, T2-র মান বেরোলো 600 কেলভিন, কেন কেলভিনে কনভার্ট করেছিলাম, অ্যান্সার। তবে ভালো করে শোনো, যদি এই কেলভিন থেকে ডিগ্রি সেন্টিগ্রেডে ব্যাক করে আসতে হয় কী করা উচিত, এই লাইনটা কি পড়েছি, ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করলে কেলভিনে পরিণত হয়, হ্যাঁ কি না। তাহলে কেলভিন থেকে 273 বিয়োগ করলে ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তাহলে বলতে পারি 600 - 273 = কত হচ্ছে, 7 2 3 327 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ কি না। বলো, বোঝা না গেলে বলবে আমাকে, রেসপন্স করো প্রত্যেকে, ইয়েস অর নো, বোঝা গেছে হ্যাঁ কি না। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। কে বুঝতে পারলে না প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বলো। সালমা বোঝা গেছে, এবার বলুন। কোন জায়গাটা বলো, কোন হ্যাঁ, জায়গাটা, স্যার। কোন জায়গাটা বলো। এই জায়গাটা মানে এই যে বিয়োগটা কেন হলো বুঝতে পারলাম। আগে ছিল কি ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করলে কেলভিন হয়, তাহলে কেলভিনের সঙ্গে 273 বিয়োগ করলে তবে ডিগ্রি সেন্টিগ্রেড হবে, হ্যাঁ কি না। আমরা কেলভিনে পরিণত করেছি, কেলভিনে পরিণত করে অ্যান্সার পেয়েছি 600 কেলভিন, কিন্তু যেহেতু প্রথমে কোশ্চেনটাই ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে নিশ্চয়ই আমাকে যেভাবেই ক্যালকুলেট করি ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করতে হবে। তাহলে যদি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 যোগ করলে কেলভিন পাই, তাহলে কেলভিন থেকে কি করব, 273 মাইনাস করব। বোঝা গেছে কি যায়নি,
প্রত্যেকে বোঝা গেছে? রিপ্লাই করো প্রত্যেকে। হ্যাঁ স্যার। না বুঝতে পারলে জিজ্ঞাসা করে নাও, কোনো সমস্যা হলে কিন্তু ক্লিয়ার করো, না হলে বুঝতে পারবে না, ফেলে রেখো না কোনো জিনিস। এই চ্যাপ্টারটা যেহেতু নিউমেরিক্যাল বেস্ট চ্যাপ্টার, তো এখানে তোমাদের একটু অঙ্কগুলো দেখে নিতে হবে, মানে করে নিতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। হয়েছে না হয়নি? রেসপন্স করো। কোনো সমস্যা নেই তো? রেসপন্স করবে। চল 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 চল, তাহলে পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন দেখো, এটা যে লাস্ট কোশ্চেন দেখো। আর প্রত্যেকের বলছি টেন্সের যে 55খানা আমি পাঠিয়েছি একটা প্র্যাকটিস সেট, সেটা কিন্তু তোমরা প্রত্যেক করে নিও, না করলে কিন্তু তোমরা মানে করতে পারবে না, কভার হবে না ব্যাপারটা। বৃহস্পতিবার পরীক্ষা নেব কিন্তু। লিখে নাও, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 108 সেন্টিমিটার পারস্তম্ভ চাপে, আমার হাতের লেখা বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করো। পারস্তম্ভ চাপে একটি গ্যাসের আয়তন 256 সেন্টিমিটার কিউব। ওকে, এরপরে বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 76 সেমি পারস্তম্ভ চাপে, এবং 76 সেমি পারস্তম্ভ চাপে ওই গ্যাসের আয়তন কত? কোশ্চেন নোট ডাউন করেছি ঠিক করে? তোমাদের রিকোয়েস্ট করছি, যারা নিজেকে সায়েন্সের বা ম্যাথে দুর্বল মনে করছো, আমি রেকর্ডিং দেওয়ার কারণ হচ্ছে এটাই, যাতে অফ টাইমে দেখে নিতে পারো, শুনলেও কিন্তু মনে থাকবে যে স্যার কী বলতে চাইছে। বুঝতে পারলে? একে অনলাইন অনেকটাই লিমিটেশান, তার মধ্যে যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু মুশকিল। ওকে, দেখো অঙ্কটা পড়ে দেখো। অঙ্কের মধ্যে 3টে তো ফ্যাক্টর কাজ করে, আয়তন, উষ্ণতা, চাপ। কোনোটা কি স্থিরের কথা বলা হয়েছে? কোনোটা স্থিরের কথা বলা আছে? হ্যাঁ কি না দেখে নাও আমাকে। কোনোটাই কি স্থির বলা হয়েছে? কোনোটাই স্থির নয়। প্রথমে 30 ডিগ্রি উষ্ণতা, আয়তন বলা আছে, চাপ বলা আছে, কোনোটাই স্থির বলা নেই। তাহলে স্থির যখন কোনোটাই নয়, তাহলে কোন ফর্মুলা? তখন হবে চার্লস ও বয়েলের সম্মিলিত রূপ। মনে থাকবে? যদি কোনোটাই স্থির না থাকে তখন হবে চার্লস ও বয়েলের সম্মিলিত রূপ। ওকে, চার্লস ও বয়েলের সম্মিলিত রূপ। তাহলে চার্লস ও বয়েলের সম্মিলিত রূপ কি? P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। হ্যাঁ কি না? কোনো সমস্যা নেই। দেখো আমি কি বলি, প্রথম লাইনটা সব সময় 1, তাহলে P1 V1 T1, আর এদিকে কি P2 V2 আর T2। এবার কি বের করতে বলেছে দেখো, ভালো করে দেখে নাও। আয়তন কত? তাহলে V2 একদম কোশ্চেন মার্ক, এটা জিজ্ঞাসা করেছে না, বুঝতে পারলে না? ব্যাস, যেটা জিজ্ঞাসা করে সেটা কোশ্চেন মার্ক। প্রথম লাইনে যাও, প্রথম লাইনে কি বলেছে? এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কী দ্বারা প্রকাশ করি আমরা? উষ্ণতাকে প্রকাশ করি কি দিয়ে বলো? উষ্ণতাকে প্রকাশ করি টি দিয়ে। তাহলে কি হবে নিজেরাই বলো? তাহলে কত হবে? কেলভিনে কনভার্ট করলে, 30কে কেলভিনে কনভার্ট করা মানে কি হবে বলো? 30 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনে কনভার্ট করলে কত হবে? 303 যোগ করতে হবে। তাহলে 303 কেলভিন লিখতে পারি। একটা স্টেপ জাম্প করলাম। কেন জাম্প করলাম বুঝতে পারলে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 মানে 303 কেলভিন। সরি, এইখানে 303 কেলভিন। তখন আয়তন কত? আয়তন 256, আর চাপ কত? 108। সরি, এটা চাপের জায়গায় লিখে ফেলেছিলাম। 108 হবে কি হবে না? না বুঝতে পারলে না? তাহলে প্রেসার 108, ভলিউম 256, টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 303 কেলভিন। এবার পরের লাইনে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে, ভালো করে শোনো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে কত কেলভিন? 0-র সঙ্গে 200 যোগ করো, তাহলে 273 কেলভিনই হবে। হ্যাঁ কি না? প্রেসার কত? 76 সেন্টিমিটার। হয়েছে? তাহলে আমরা এই মানগুলো এই সমীকরণে বসাতে পারি।
বসিয়ে দাও সমীকরণে, দেখো বসালে অ্যান্সার পেয়ে যাবো। P1 এর মান কত 108, V1 এর মান কত 256, T1 এর মান কত 303। ওকে 303। আচ্ছা আমি প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম। ওকে P2 মান কত 76, V2 মান কি বের করতে হবে, V2 লিখে রাখো। T2 মান কত, T2 মান হচ্ছে 273। হ্যাঁ কি না? তাহলে ভালো করে দেখো V2 মান কত হবে, V2টা এখানে পড়ে থাক, তাহলে 273টা ওপরে যাবে, 76টা নিচে নামবে, তাহলে 108 ইন্টু 256 ইন্টু 76 ডিভাইড বাই 256 ইন্টু 273 ডিভাইড বাই 76 ইন্টু 303। এটা নিশ্চয়ই বুঝতে পারলে কী করে করলাম। এই 273টা ওপরে গেল, তাহলে 108 ইন্টু 256 ইন্টু 273, আর 76টা নিচে নামলো, তাহলে 76 ইন্টু 303। হ্যাঁ কি না? ব্যাস এই একটা বড় সড়ো ব্যাপার এসছে, যেখানে 108 ইন্টু 256 ইন্টু 273 ডিভাইডেড বাই 76 ইন্টু 303। এই ক্যালকুলেশনটা তোমরা একটু কেয়ারফুলি করে নাও। কেউ এটা ক্যালকুলেট করে বলে অ্যান্সার কত হচ্ছে। তবে প্রিয়াঙ্কার যে অ্যান্সার বেরোচ্ছে 0.08, এত কম ভলিউম হতে পারে না, এত কম ভলিউম একেবারে হতে পারে না। তোমার অ্যান্সারে কোথাও একটা গলদ আছে। করে দেখো, দেখো কিছুই না, এটা কাটাকাটি করে ছোট করবে, তবে আমি ক্যালকুলেটরে করে অ্যান্সার বলতে পারি, দ্যাট ইজ 327.7 সেন্টিমিটার কিউব। এটাই মুখে মুখে করা তো সম্ভব নয়, এটা গুণ করে এটা দিয়ে ভাগ করা, মোটামুটি 327.7 সেন্টিমিটার কিউব। একটু 2 দিয়ে কাটাকাটি করে, 2 দিয়ে 3 দিয়ে কাটাকাটি করে একটু ছোট ছোট করতে হবে। এটা 3 দিয়ে কাটাকাটি যাবে, 2 দিয়ে কাটাকাটি যাবে, 19 দিয়ে কাটাকাটি করে দেখো ছোট ছোট হবে, ছোট হয়ে অ্যান্সার হবে হচ্ছে 327.7। ওকে প্রিয়াঙ্কা, তুমি একটু দেখে নিও, মেবি কোথাও একটা ভুল আছে। ওকে দেখো তাহলে অঙ্কটা আরেকবার বলে দিই, ভালো করে দেখো অঙ্কটা, আজকে শেষ অঙ্ক। দেখো P1 V1 T1 P2 V2 T2, প্রথম লাইনের যেগুলো সেগুলো প্রত্যেকটা 1-এর দিকে, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড 303 কেলভিন। 108 পারস্তম্ভ চাপের মান 108, গ্যাসের আয়তন 256, V1 256। পরবর্তী ক্ষেত্রে কী বলেছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে T2 মান 273 কেলভিন, P2 মান 76, V2 কোশ্চেন মার্ক। হ্যাঁ কি না? এবার সম্মিলিত রূপ আমরা কি জানি, P1 V1 T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। মানগুলো বসালাম, ক্যালকুলেট করলাম। হ্যাঁ এই ক্যালকুলেশনটা, এই পার্টটা একটু কঠিন, কিন্তু তোমরা কাটাকাটি করে বলো বা একটু ছোট করে বলো, জাস্ট ক্যালকুলেশন করে নিতে হবে আমাদেরকে। বলো আজকের ক্লাস নিয়ে কারো সমস্যা আছে কিনা, টপিকগুলো নিয়ে বুঝতে অসুবিধা আছে কিনা বলবে আমাকে, রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো ব্যাস, এবার তোমাদের এইটা আমি তোমাদের গ্রুপে একটা ফিজিক্যাল সায়েন্সের নোট পাঠিয়েছি, দেখো সে নোটে দেখে নেবে, এই চ্যাপ্টারটা খুঁজবে, সেখানে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটাও দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু দেওয়া আছে। পারলে ওই নোটটা প্রিন্ট আউট করে রাখতে পারো, ওটা দারুণ নোট, প্রচুর এমসিকিউ আছে, প্রচুর শর্ট কোশ্চেন আছে, প্রচুর ইনফরমেশন দেওয়া আছে। ওই নোটটা কিন্তু তোমরা পারলে একটু প্রিন্ট আউট করে নিতে পারো, যার যেখানে প্রিন্ট আউটের অপশান আছে একটু খরচ করে প্রিন্ট আউট করে নিও। মোটামুটি প্রিন্ট আউট করতে খরচ পড়বে 42 টাকা মতো, 40 টাকা মতো খরচ পড়তে পারে। তো ওটা তোমরা একটু প্রিন্ট আউট করে নিও, যার যেখানে প্রিন্ট আউটের ব্যবস্থা আছে। তাহলে এটা করলে কি বলো তো, খুব ভালোভাবে চ্যাপ্টারগুলো পড়তে পারবে। প্রথম চ্যাপ্টার আমি পরিবেশের জন্য ভাবনা কভার করেছি, ওটা ওই নোটের ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে। এরপরে গ্যাসের আচরণ, এটা ওই নোটের সেকেন্ড চ্যাপ্টার। ওকে একটু ভালো করে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে অঙ্ক কীরকম আসে, বা আমার যে ক্লাসের নোট যেটা লেখালাম তার সঙ্গে অরিজিনাল নোটের কীরকম কী ব্যাপার। ওই নোটটা থাকলে না, কারো যদি 10-এর বই নাও থাকে তাও চলবে, কথাটা বুঝতে পারলে। যদি কোনো 10-এর বই থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কোনো ডাউট থাকলে আমাকে বলো এই চ্যাপ্টার, সমস্যা নেই তো? চলো তাহলে আগামী ক্লাসে আমি হচ্ছে স্টার্ট করবো, ইংলিশ করাবো। তোমরা যেরকমভাবে বলবে, তোমরা যদি বলো যে টেন্সের প্র্যাকটিস সেট ক্লাসে ডিসকাস করুন, আমি সেটা করব। যদি মনে হয় বলুন যে না এগিয়ে যান, আমি তাহলে নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করব, ঠিক আছে। সেটা তোমরা আমার সঙ্গে কথা বলে নিও। তবে বৃহস্পতিবার কিন্তু আমি মক টেস্ট নেব, তার আগে টেন্সের যে প্র্যাকটিস সেট দিয়েছি, এটা কিন্তু দেওয়াই আছে, ওই দুটো কিন্তু তোমরা প্র্যাকটিস সেট যে 55খানা দিয়েছি ওটা আমাকে একটু সলভ করিয়ে নিও, তোমরা সলভ করে আমাকে দেখিও, আমি তোমাদের অ্যান্সার কি পাঠিয়ে দেবো, ঠিক আছে। চলো তাহলে আজকে এতটাই।